বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কেমব্রিজ 10 এর প্যাসেজ 2। কেমব্রিজ 10 এর প্যাসেজ 2 একটা কোশ্চেন। আপনারা সবাই জানেন আইএলটিএস রিডিং এর প্রতিটা প্যাসেজ সলভ করার জন্য 20 মিনিট সময় বরাদ্দ থাকে। আমরা দেখলাম সময় আমাদের 20 মিনিট। ওকে, কোশ্চেন হলো 14 to 26 কোশ্চেন। ওকে, আমরা দেখি নাই যে এই প্যাসেজটায় কয়টা টাইপের কোশ্চেন আছে। তাহলে আমরা দেখি লিস্ট অফ হেডিং আমরা পেয়ে গেছি। প্রথমে দেখলাম লিস্ট অফ হেডিং আছে। ওকে, লিস্ট অফ হেডিং আছে আমাদের। এরপরে হলো আমাদের প্যাসেজের টাইটেল ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। টাইম ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে 1990 থেকে 2010, 1990 থেকে 2010 ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে প্যাসেজে। এর ভিতরে দেখি আমরা আরো কোনো কোশ্চেন দেখা যাচ্ছে প্যাসেজের ভিতরে অনেক প্যারা রয়েছে। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন রয়েছে। আমাদের রয়েছে ট্রু ফলস, ট্রু ফলস নট গিভেন। তাহলে আমাদের এই প্যাসেজ টুতে দুই ধরনের প্রশ্ন আছে। সাধারণত প্যাসেজ টুতে লিস্ট অফ হেডিং থাকে, লিস্ট অফ পিপল থাকে, ইনফরমেশন ম্যাচিং থাকে, সাধারণত এগুলো থাকে। লিস্ট অফ হেডিং নিয়ে আপনাদের অনেকেই আহ ভয় আছে যে এটা কিভাবে করবো। অনেকেই ভয় পেয়ে যায় যে আসলে কেমনি কি করা যায়। তাহলে আমরা দেখি, যে আমরা প্রথমে যদি আপনার প্যাসেজ টুতে লিস্ট অফ হেডিং আসে, প্রথমে আমরা লিস্ট অফ হেডিং করবো। এটি হলো আমাদের এক্সাম রুম অ্যাপ্রোচ, যে এক্সাম রুমে আমরা কিভাবে সলভ করবো। আমরা আজকে দেখবো যে কিভাবে এক্সাম রুমের কোশ্চেন আইএস পরীক্ষার সময় আমরা কিভাবে সলভ করবো। তাহলে দেখা গেল যে আমাদের প্যাসেজ টু, প্রথমে ইনস্ট্রাকশন কি, প্রথমে হলো আপনার প্যাসেজ ইনস্ট্রাকশন পড়তে হবে। তাহলে আপনি ভুল করবেন না। অনেকে করে কি, তারা হলো ইনস্ট্রাকশন পড়ে 9 প্যারাগ্রাফ আছে, 9টা প্যারাগ্রাফ আছে, এ টু আই, এ বি সি ডি এরকম করে আই পর্যন্ত আছে। লিস্ট অফ হেডিং এ আমাদের প্রশ্ন হলো 14 থেকে 21 নম্বরের প্রশ্ন, এগুলো আমরা সলভ করবো। তাহলে আমরা সলভ করব। তাহলে কি করব, লিস্ট অফ হেডিং আছে, নিচে আবার কি আছে, এই জায়গায় তো আপনার রোমান হরফে আছে 1 2 3, 1 2 3 দেয়া আছে, 1 2 3 4 5 রোমান হরফে থাকে সাধারণত। আর নিচে আছে আপনার কোশ্চেন নাম্বার 14 15 16 17 18 19 20 21। তাহলে এটা হলো প্রথম প্যারাগ্রাফ এ। এই প্যাসেজে 9টা প্যারাগ্রাফ আছে, একটা করে দেওয়া আছে এক্সাম্পল এফ। এফ এ আর আপনার অ্যান্সার দিতে হবে না। এগুলা অনেক ক্যামব্রিজ 10 তো, নতুন ক্যামব্রিজ গুলোকে আর করে দেওয়া নেই, করে দেওয়া থাকে না। আমরা এফ ছাড়া বাকি 1 2 3 4 5 6 7 8, 8টা কোশ্চেন রয়েছে আপনার 14 থেকে 21 নম্বর। খেয়াল করতে হবে। আর আপনি কিভাবে লিখবেন, যেমন আপনার এই জায়গায় আছে আমাদের কয়টা, 11টি লিস্ট অফ হেডিং দেওয়া আছে। প্যারাগ্রাফের হেডিং কি হবে, এরকম 11টি দেওয়া আছে। ধরুন আপনার প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ এতে যেটা হবে রোমান হরফে 5 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, সেটা জাস্ট একটু বসে দিন, যেটা হবে কারেক্ট আছে, যেই প্যারার সাথে আমার এই হেডিংটা মিলবে, অর্থটা মিলবে। এখন প্রশ্ন হলো আমরা আগে কি করবো, আগে কি সবগুলো হেডিং পড়বো, হেডিংস পড়বো সবগুলো, না প্যাসেজে চলে যাবো। প্যাসেজে আগে প্যাসেজ দেখবো, যে প্যাসেজটা হলো ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে। প্রথমে প্যাসেজের আপনার যে টাইটেল, এটা পড়ে নেবেন, আপনার একটা ওভারভিউ আসবে যে হোয়াটস গোয়িং অন নেক্সট, হোয়াটস কামিং নেক্সট, পরবর্তীতে কি আসতেছে। ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম তার মানে ইউরোপের দেশগুলো সম্পর্কে, তাদের ট্রান্সপোর্ট গাড়িগুলো সম্পর্কে কোনো একটা করতে হবে, আমরা বুঝে গেছি। এবং টাইম ফ্রেম দেওয়া আছে 1990 থেকে 2010 পর্যন্ত তাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা কেমন ছিল, তারা ডেভেলপ করছিল যে ধরনের। What have been the trends and what are the prospects for European transport systems? ট্রেনটা কেমন ছিল, বাড়তেছিল নাকি কমতেছিল, এ ধরনের কথাবার্তা থাকবে। এবং প্রসপেক্ট কি, ভবিষ্যতে তারা কোনো ট্রান্সপোর্টের কোনো নিউ প্ল্যান আছে কিনা, এই সম্পর্কে কথা হবে। এগুলি কথা বলছে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। এখন বেস্ট অ্যাপ্রোচ হলো যে আপনি লিস্ট অফ হেডিং, এই হেডিং গুলো কিছুই পড়বেন না প্রথমে, একটাও পড়বেন না। এখন অনেকে বলে যে প্রথমে আমরা হেডিং গুলো পড়ে কিওয়ার্ড নিয়ে তারপরে পেসেজে যাবো।
এটা অনেকে বললো এটা আপনার মনে বা সলভিং প্রসেসে আপনার ঝামেলা করে, কারণ আপনি এটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে কাজ করবেন, ধান্দায় পড়ে যাবে। তার চেয়ে বেস্ট অ্যাপ্রোচ হলো যে অ্যাপ্রোচটা আমরা এখন apply করি, সেটা হলো আপনার এই যে প্যারা আছে এ বি। প্রথমে আমরা প্রথম প্যারা পড়ব, হ্যাঁ, প্রথম প্যারা পড়ে আমরা দেখবো, তারপর আমরা হেডিং এ যাব, হেডিং এ যেয়ে তারপর লিখবো। আমরা শুরু করি। তো প্রথম পড়ায় কি আছে, এখন লিস্ট অফ হেডিং এ দুইটা অ্যাপ্রোচ নিতে হয়। একটা হলো আপনার একটা প্যারাগ্রাফে, এই টোটাল প্যারাগ্রাফে একটা মেইন আইডিয়া থাকে, একটা সাপোর্টিং আইডিয়া থাকে। তাহলে আপনার লিস্ট অফ হেডিং এ কি আইডিয়া থাকবে, আপনার কি মনে হয় কেমন আইডিয়া থাকবে? সাপোর্টিং আইডিয়া কি লিস্ট অফ হেডিং হতে পারে? না, আপনার হবে মেইন আইডিয়া থাকবে। মেইন আইডিয়াই আপনার হেডিং কে মিলে ফেলবে, যে হেডিং কি হবে এটা মেইন আইডিয়া বলে বলে দেবে। তাহলে মেইন আইডিয়া পাবো কিভাবে? মেইন আইডিয়া হলো প্রথমে যে কোনো প্যারাগ্রাফে যে প্রথম যে সেন্টেন্স থাকে এটাকে বলে টপিক সেন্টেন্স। কেমন, আপনি জানেন অনেকে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমরা দেখবো যে এই প্যারাটায় কি নিয়ে কথা বলছে, টপিকটা কি হতে পারে। ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমের ইন্ট্রোডাকশন হতে পারে, বা কি ধরনের কথা হতে পারে। এখন অনেক সময় টপিক সেন্টেন্স শুরুতেও থাকে আর অনেক সময় লাস্টেও থাকে, প্যারা পরে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সবচেয়ে বেটার হলো যে এই মিনিংটা বোঝা। অনেকেই রিডিং পড়তে যে অনেক স্ট্রাগল ফেস করে, খুব সমস্যা থাকে। আপনাকে রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে, নাহলে আপনি প্যাসেজ পড়ে কিছু বুঝবেন না। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখি লেখা আছে কি, ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ vigorous ইকোনমিক গ্রোথ। এটা খুব কঠিন বোঝা যে খুবই ভালো ইকোনমিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি উইদাউট অ্যান এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। বলছে যে একটা ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া এই অর্থনৈতিক উন্নতি সম্ভব না। তার মানে এই জায়গায় টপিক সেন্টেন্স কি হতে পারে, যে আপনার অর্থনৈতিক উন্নতির জন্য একটা ভালো ট্রান্সপোর্ট সিস্টেম লাগবে। এটা হলো আপনার কথা। তা আপনি যখন পড়বেন, এই জায়গায় ফুল স্টপ দেওয়া হয়ে গেছে, আপনাকে কিন্তু খেয়াল করতে হবে, ফুল স্টপ দেওয়া হয়ে গেছে। আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে এই জায়গায় এই যেমন উইদাউট, এটা হলো আমার অর্থ চেঞ্জ করার মতো আমার ক্যারেক্টার্স। হ্যাঁ, উইদাউট সে অর্থ চেঞ্জ করে দিবে। দেখেন, উইদাউট এর পরে একটা আইডিয়া, উইদাউট এর আগে একটা আইডিয়া। বলছে ইট ইজ ডিফিকাল্ট, কঠিন, কনসিভ মনে করা, ধরা, অফ ভিগোরাস ইকোনমিক গ্রোথ। এটা বোঝা গেল অর্থনৈতিক উন্নতি। অর্থনৈতিক উন্নতি চিন্তা করা খুব কঠিন কি, এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। যে কোনো এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া আপনি অর্থনৈতিক উন্নতি কল্পনা করতে পারবেন না। এইভাবে বুঝে বুঝে অর্থ পড়লে আপনি বুঝতে পারবেন যে এই লাইনটি কি বলছে। অলদো, অলদো তার মানে কি আগের আইডিয়া আর এই আইডিয়া মিলবে না। আগে বলছে যে এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট লাগবে যদি ভালো অর্থনৈতিক উন্নতি করতে চান। এখন বলছে অলদো, অলদোর পরে কি দেয়, মডার্ন ইনফরমেশন টেকনোলজিস। এই আরেকটা আইডিয়া চলে আসলো, মডার্ন ইনফরমেশন টেকনোলজিস। ইনফরমেশন টেকনোলজি বলতে কি বুঝি আমরা, মোবাইল ফোন, ল্যাপটপ, এআই টেকনোলজি ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট। ফিজিক্যাল ট্রান্সপোর্টের ডিমান্ড মডার্ন ইনফরমেশন টেকনোলজি কমাইতে পারে বাই ফেসিলিটেটিং, সুবিধা করে, টেলি ওয়ার্কিং অ্যান্ড টেলি সার্ভিসেস। এই চলে আসছে, দেখছেন? এই যে বলছে মডার্ন ইনফরমেশন টেকনোলজিস, এইটারই কিন্তু প্যারাফ্রেজ হলো এইটা। ইনফরমেশন টেকনোলজির ভিতরে কি পড়ে, যে টেলি ওয়ার্কিং, টেলিফোনে কাজ করা, টেলি সার্ভিসেস, টেলিফোনের সার্ভিস দেয়া। কেমন? তাহলে এই জায়গায় মেবি একটা কম গেল। তাহলে কথা হচ্ছে অলদো দিয়ে শুরু করছে, তো অলদোর পয়েন্টটা কিন্তু এই জায়গায় শেষ হয়ে গেছে। তাহলে বলছে যে এনে আইডিয়াটা বলছে মডার্ন ইনফরমেশন টেকনোলজিস মানুষের ফিজিক্যাল ট্রান্সপোর্ট এটা কমাই দিতে পারে। যাওয়া লাগতে পারে না, একটা কাজ বা একটা প্রোডাক্ট আপনি অনলাইনে অর্ডার দিলেন, বাসায় চলে আসতে, আপনার দোকানে যাওয়া লাগতেছে না, এই ধরনের একটা প্রসেস। এটা ফেসিলিটেটিং করে, এটার সুবিধাটা আমরা পাই যেভাবে, সেটা টেলিওয়ার্কিং বা টেলি সার্ভিসেস। দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউ টু ইনক্রিজ। তার মানে অলদো দিয়ে বোঝাচ্ছে ফিজিক্যালি আপনার যাওয়া লাগতেছে না, টেলিওয়ার্কিং টেলি সার্ভিস দিয়ে আপনি কাজ করতে পারতেছেন, কমা দিয়ে একটা বিপরীত কথা বলছে যে তারপরেও
আমাদের ট্রান্সপোর্টের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। তাহলে এই যে দুইটা লাইন পড়লাম, দুইটা লাইন পড়ে কি আমি লিস্টে ভ্যারিয়েবল অ্যান্সার পাবো? আপনার কি মনে হয় পরবর্তী প্যাসেজে এগুলোতে কি বলতে পারে? বলছে দেয়ার আর টু ফ্যাক্টরস বিহাইন্ড দিস ট্রেন্ড, দুইটা ফ্যাক্টরের কথা বলছে, যে এই ট্রেন্ডের পিছনে দুইটা কারণ থাকে। টু ফ্যাক্টর বিহাইন্ড দ্য ট্রেন্ড, এই যে ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, এই যে ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট। এখন বলবে যে মানুষজনের গাড়ি ঘোড়া কেমন, মানুষজন কি ধরনের গাড়ি ব্যবহার করে, এই ধরনের কথা বলবে। আলটিমেটলি আপনার মেইন যে বিষয়টা, মেইন যে আইডিয়াটা, সেটা কিন্তু এই দুই লাইনে আমরা পেয়ে গেছি। আইডিয়াটা এমন হতে পারে যে অলদো বলছে যে অলদো এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, টেলি সার্ভিস, টেলি ওয়ার্কিং এর পরেও রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্টের যে প্রয়োজনীয়তা, এটা আস্তে আস্তে বাড়তেছে। তো এইটাই কিন্তু আমার মেইন আইডিয়া হয়ে গেল। এই যে মেইন এক্সপ্লেইন করলো, টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেইন করলো, কিন্তু সে এই জায়গায় এক্সপ্লেইন করছে, টপিক সেন্টেন্সটা পুরো এক্সপ্লেইন করে দিচ্ছে। প্রথমে টপিক সেন্টেন্স ছিল যে এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট দরকার ইকোনমিক গ্রোথের জন্য। তারপরে তারা বলে দিয়েছে যে তাহলে অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়ার পরও আমাদের ট্রান্সপোর্ট সার্ভিসটা ভালো লাগে, ভালো না হলে আমরা দেখা গেছে যে আসলে ডেভেলপমেন্ট করতে পারি। ফ্যাক্টরস, আচ্ছা আমরা পুরোটাই পড়ি, প্রথম প্যাসেজটা। For passenger transport, the determining factor is the particular growth in car use. কারের কথা বলছি, এই যে প্যাসেঞ্জার কার ব্যবহার করে সেই কথা বলছি। যে একটা হলো এই যে একটা ফ্যাক্টর কথা কার বলতেছে, the number of cars গাড়ি, মানে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলছে, যে ইউরোপিয়ান নাম্বার অফ কার্স রোডস saw an increase of 3 million, 30 লক্ষ গাড়ি each year, প্রতি বছর বাড়ে। টাইম ফ্রেম বাড়ে, বলছে ফ্রম 1990 টু 2010। এই 20 বছরে, দেখা গেছে প্রতি বছর ইউরোপের দেশগুলোতে 30 লক্ষ করে গাড়ি বাড়ছে। ইউরোপের যে 27টি দেশ আছে ইউরোপিয়ানের, জানেন তো, এটা বলছে। তার মানে এদিকে কিন্তু বোঝাচ্ছে, এই আইডিয়াকে এক্সপ্লেইন করতেছে যে আসলে ট্রান্সপোর্টেশন দরকার, ভালো ট্রান্সপোর্টেশন, এফিসিয়েন্ট ট্রান্সপোর্টেশন দরকার, এগুলাই বলছে। তার মানে প্রথমটা ছিল আপনার টপিক সেন্টেন্স, পরেরটা ছিল এক্সপ্লেনেশন বা লজিক ক্রিয়েট করছে যে কেন দরকার, এত কিছু পড়েও তার পাশে একটা বিপরীত লজিক আছে। তারপর কিন্তু এক্সপ্লেইন করছে, ইন দ্য নেক্সট ডিকেডস, হচ্ছে পরের দশকে, ইউ উইল সি এ ফার্দার সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন দিস ফ্লিট। ফ্লিট মানে কি? বহর। ফ্লিট মানে বহর। ফ্লিট হলো জাহাজের বহর বলে, গাড়ির বহরে পরবর্তী দশকে, বলছে নেক্সট দশকে আরো বাড়বে। তার মানে আপনি যদি একটা প্যারাগ্রাফ এভাবে বুঝে বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনার মেইন আইডিয়া চলে আসবে। ইন দিস ফ্লিট, ফ্লিট হলো জাহাজের ফ্লিট হয় বহর। এক ফ্লিটে মনে করেন কয়েকশো জাহাজ থাকে, এক ফ্লিটে কয়েকশো গাড়ি থাকে। তাহলে আমরা এভাবে একটা প্যারাগ্রাফ থেকে যদি মেইন আইডিয়াটা আমরা আলাদা করতে পারি, প্রথমে আপনার সময় লাগবে, কিন্তু আপনি তো ডেভেলপ করবেন, আপনি তো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কিভাবে সলভ করবেন, ট্রিক্স আপনি বুঝতেছেন, বা এই যে আপনার যে কানেক্টর যেগুলো আছে, যেগুলো অর্থকে চেঞ্জ করে দিতে পারে, অলদো, অলদোর পরে কমা, এদিকে একটা মিনিং, এই যে এই পুরোটা একটা মিনিং বুঝাইলো, অলদো দিয়ে একটা বুঝাইলো, এগুলো আপনার প্রথমে বুঝতে হবে। তারপরে বললো তার রিকোয়ারমেন্ট ট্রান্সপোর্ট কন্টিনিউ ইনক্রিজ ধরনের। তাহলে এটা পরে বুঝলাম আমরা ট্রান্সপোর্টেশনের একটা ডিমান্ড আছে বা একটা ইনক্রিজ হচ্ছে ইউরোপিয়ান দেশগুলোতে। যদিও বলছে ইনফরমেশন টেকনোলজি খুব ডেভেলপমেন্ট হয়েছে, টেলিওয়ার্কিং মাধ্যমে মানুষ কাজ করে, যদি এগুলো বলা আছে, তারপরে টেলি সার্ভিসের মাধ্যমে মানুষ সার্ভিস নেয়, অনেক কিছু করে। এখন আমরা প্রথম প্যারাটা পড়লাম, এখন আমরা এসে চলে যাব, এখন আমরা চলে যাব আপনার এই লিস্ট অফ হেডিং এ চলে যাবো। এর ফাঁকে আমি একটু স্প্লিট করে নিই। ওকে, স্প্লিট করে নিলাম। তাহলে এটা আমার উপরে থাকবে আমার কোশ্চেন, হেডিংস থাকবে, নিচে থাকবে প্যারা। ওকে, এখন আমি দেখি যে এখন আমি সবগুলো পড়বো। প্রথম আমি একটা তো পেয়ে গেলাম। আচ্ছা, আমি এখন প্রথমে দেখি লিস্ট অফ হেডিং আমি যখন অ্যানালাইজ করবো তখন আমি কিওয়ার্ড নিব। তা কিওয়ার্ড হিসেবে আপনারা সবাই জানেন, কিওয়ার্ড হিসেবে আমার থাকে প্রপার নাউন থাকে, কমন নাউন থাকে, টাইম ইন্ডিকেশন থাকে, তারপরে নাম্বার থাকে,
পার্সেন্টেজ থাকে, যেগুলো চেঞ্জ করা যায় সেরকম, যেমন এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। এই জায়গায় কোনো গোলের কথা বলছে, কোনো গোল টোলের কোনো কথা আছে যে আমরা সামনে কিছু করবো না, এটা নাই। তার মানে এটা, তারপর আমি এটা ই করে নেব, লং টার্ম গোলের কথা যদি কোথাও পাই তাহলে বুঝবো যে একটা লং টার্ম গোলের কথা বলা আছে, ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। কিওয়ার্ডস দিব আমরা একটা কি দুইটা, চার্জিং ফর রোডস, চার্জিং চার্জ করে, টাকা চার্জ করে, এরকম বলছে। চার্জিং ফর রোডস কথা আছে। ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, ট্রান্সপোর্ট মেথডের কথা বলছে, কিছুই বলে নেই। ওকে, তারপরেরটা দেখি, চেঞ্জেস এফেক্টিং ইন দ্য ডিস্টেন্স গুডস, মালামাল দুর্যোগ পরিবহনের কথা কোনো বলা আছে? মালামালের কথা কিছুই বলা নেই। Taking all the steps necessary to change transport pattern, ট্রান্সপোর্ট প্যাটার্ন কি আমরা চেঞ্জের কোনো কথা আছে? এবার এটা নিয়ে নেবো, দেখতে দেখতে নিয়ে নেবো। টেকিং অল দ্য স্টেপস, দুইটা নেবো, তার থেকে দুইটা নেবে সুবিধা। এনভায়রনমেন্টাল কস্ট, এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা আছে নাই, এনভায়রনমেন্টাল কস্টের কোনো কথা নেই। দেখবো আর যাবো, এসকালেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, রেল ট্রান্সপোর্টের কথা আছে না? ছিল না, আমাদের এই প্রথম প্যারাগ্রাফে ছিল। The need to achieve transport rebalancing এর কথা আছে? এটা নাই, আপনি দেখে বুঝতে পারবেন যে নাই। রেপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, ওকে, রেপিড গ্রোথ কথাটা আছে, রেপিড গ্রোথ দুটো উন্নতি করছে, এটা আছে। কিসের? প্রাইভেট ট্রান্সপোর্টের রেপিড গ্রোথের কি মিল আছে? একটু মিল পান? একটু মেলে নাকি? একটু মেলে দেখি, আমরা চেক করবো সবগুলো। আমরা আবার ক্রস ক্রস চেক করবো, আবার যাবো। প্লাস ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, না রোড নেটওয়ার্কের কথা, মেজর রোড নেটওয়ার্ক ছিল না। তারপর রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসি চালু, পলিসির কথা নাই, কি পলিসি, শুধু এই পলিসি নেবে না অন্য পলিসি নেবে, সেগুলো কিছু বলে না। রেস্ট্রিক্টিং রোড ইউজ, রোড ইউজকে রেস্ট্রিক্ট করছে, আর কেউ ইউজ করতে পারবে না। ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন, ইউ অ্যাডমিশন ইউতে কেউ যুক্ত হবে কিনা সে ধরনের কথা আছে নাই। তাহলে আমরা 11টা অ্যানালাইজ করে ফেললাম। এটা প্রথমে একটু টাইম লাগবে, যেটা আগে বলছি, টাইম লাগবে, পরে দেখা যাবে যে এখন সবগুলো অ্যানালাইজ করার পর আপনি এলিমিনেট করবেন, এলিমিনেট করতে পারবেন, ইজিলি করতে পারবেন। যদি মেইন আইডিয়া নেন, এই জায়গায় আমাদের যদি আমরা মেইন আইডিয়াটা নেই, মেইন আইডিয়াটা ছিল ইকোনমিক গ্রোথ, ট্রান্সপোর্ট সিস্টেম আর এফিসিয়েন্ট সম্ভব না। তারপরে বলছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের প্রয়োজন রয়েছে। তাহলে আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে রেপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। প্রাইভেট ট্রান্সপোর্ট বলতে কি? বাস গাড়ি কি প্রাইভেট ট্রান্সপোর্ট? কার প্রাইভেট কার? প্রাইভেট ট্রান্সপোর্ট মানে কার, যে যায় চলাচল করে। এই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে এই জায়গায় কিন্তু বলেই দিচ্ছে, এই যে এই লাইনটা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে, এই লাইনটা ক্লিয়ারলি বলছে যে নিড ফর rapid growth, the requirement for transport continue to increase. এই যে rapid growth এর কথা বলছে, continue to increase হচ্ছে, continue to increase বাড়তেছে। টু ফ্যাক্টরস এর কথা বলছে, তাহলে এই যদি ফর প্যাসেঞ্জার্স, এই যে ফর দ্য প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট, প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট, এটাই তো আপনার প্রাইভেট ভেহিকেল, প্রাইভেট ট্রান্সপোর্ট, প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট হলো প্রাইভেট ট্রান্সপোর্ট। তাহলে ডিটারমিনিং ফ্যাক্টর ইজ স্পেকটাকুলার গ্রোথ ইন কার ইউজ। এটা কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে যে এই জায়গায় আলোচনা করছে পুরোটাই হলো রিপিট গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। এখন আপনি কি করবেন? এখন আমরা এতে যাব, এই যে প্যারাগ্রাফ এ, এতে আমার তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এটা ছিল আমার 8, টোটাল 8 পাঁচ। প্রথমগুলো একটু সময় নেবে, পরে আপনার 8 ছিল, কেমন? তাহলে একটু পেয়ে গেলাম 8, 8 পেয়ে গেলাম, তাহলে এক করা শেষ। তাহলে আমি করবো কি, যখন বাসা প্র্যাকটিস করবেন আপনারা, তখন এটাকে কালো করবেন, এইটা পরবর্তীতে আপনার ডিস্টার্ব করবে না, ওটা কালো করে দেবেন, ওটা কাজ শেষ। এখন আমরা যাবো কোথায়? এখন যাবো আমরা প্যারাগ্রাফ বি।
বিতে যে আমরা প্রথমে টপিক সেন্টেন্স পড়বো, যে আসলে টপিক সেন্টেন্সের কি বলছে। টপিক সেন্টেন্স আমরা আইডিয়া পেয়ে যাবো যে পরবর্তীতে প্যারাগ্রাফে কি হেল্প হতে পারে। আমরা দেখতে পাচ্ছি as far as goods transport is concerned, এই গুডস ট্রান্সপোর্ট, মালামাল ট্রান্সপোর্টেশন, ওই আগে বলছিল প্যাসেঞ্জারদের কথা প্রাইভেট কারে করে, এখন কি মালামাল, কিওয়ার্ড দিলাম কনসার্ন, growth is due to a large extent to changes in the European economy. বাড়তেছে চেঞ্জের কারণে এই গুডস ট্রান্সপোর্টের পরিমাণ বাড়তেছে, গুডস মালামাল বেশি পরিবহন করা লাগতেছে ইউরোপিয়ান ইকোনমিতে, অ্যান্ড ইটস সিস্টেম অফ প্রোডাকশনের কারণে। তাহলে এই জায়গায় আমার কিওয়ার্ড আসলো ইউরোপিয়ান ইকোনমি, কিওয়ার্ড সিস্টেম অফ প্রোডাকশন। তাহলে ইউরোপিয়ান ইকোনমি এবং সিস্টেম অফ প্রোডাকশনের কারণে আমার মালামাল পরিবহনটা বাড়তেছে। কনসার্ন, তাহলে হচ্ছে গ্রোথ ইজ ডিউ টু, জন্য, ডিউ টু মানে কি আমরা জানি বিকজ অফ a large extent to changes in European economy. জানি তো আমরা। ওকে, in the last 20 years, as internal frontiers have been abolished, the EU has moved from a stock economy, stock মানে কি জমায় রাখা, stock economy to a flow economy. আচ্ছা, তাহলে আগেকার দিনে তারা জমায় রাখতো, এখন তারা চিন্তা করছে যে গত 20 বছর ধরে যে না জমায় রাখা যাবে না, কাস্টমারদের কাছে মালামাল পৌঁছে। এখন আপনি দেখেন এই পর্যন্ত যদি আমরা পড়ি, দুইটা লাইন পড়ি, এই দুইটা লাইনে কি ধরনের কথা বলা আছে, দুইটা লাইন যদি আপনি সামারাইজ করেন, দুইটা লাইন দেখবেন আপনার শুধুই মালামাল পরিবহনের কথা বলা। এখন আমরা দেখি আমাদের লিস্টটা বেড়ে গিয়ে মালামাল পরিবহনের কথা কোথায় আছে, গুডস, মালামাল, ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট গোল টার্ম, লং টার্ম, গোল না গোলের কথা নয়, চেঞ্জিং ফর রোডস, ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট সিস্টেম, changes affecting the distance goods may be transferred. এই যে distance goods ডাইরেক্ট বলে গেছে, distance goods মালামাল উৎপাদিত হয় ইন্ডাস্ট্রিতে অনেক দূরে, সেই মালামাল ট্রান্সপোর্ট করার প্রয়োজন পড়ে কাস্টমারের কাছে বা ওয়্যার হাউসে বা তাদের ডিলারের কাছে পৌঁছে দিতে হলে। তাহলে আমাদের একটু সরাসরি মিলে গেছে একদম ট্রান্সপোর্টের। তাহলে দেখা যাবে যে আমাদের টপিক সেন্টেন্স পরবর্তী একটা সেন্টেন্স পরেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, আমাদের বেশি দূর যাওয়া লাগে না এভাবে। এরপরে দেখবেন এই জায়গায় বলছে যে কিভাবে কি করা যায়, ইন্ডাস্ট্রি রিলোকেশন, যেখানে মানে হ্যাজ বিন এমফাসাইজড বাই দ্য রিলোকেশন অফ দ্য সাব ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি সরাই ফেলতে হবে, পার্টিকুলার দোজ হুইচ আর লেবার ইন্টেন্সিভ, মানে যে ইন্ডাস্ট্রিতে মানুষজন বেশি লাগে কাজ করার জন্য, টু রিডিউস প্রোডাকশন কস্ট even though the production site is 100 or even thousands of kilometers away from the final assembly. তাহলে এই প্যাসেজটায় টোটাল মালামাল উৎপাদন এবং সেই ট্রান্সপোর্টেশনের কথাই বলছে। তাহলে আমাদের আমরা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছি। গুডস এর কথা আর কোথায় আছে দেখেন, ট্রান্সপোর্ট পেট্রান্স, এনভায়রনমেন্টাল কস্ট, রেল ট্রান্সপোর্ট রিব্যালেন্স, গুড নেটওয়ার্ক, রেস্ট্রিক্টিং রোড ইউজ, চেঞ্জ পলিসিস, ইউ এডমিশন। তাহলে দেখা গেল যে আমাদের অ্যান্সার হলো কোনটা, তাহলে আমাদের বি তে অ্যান্সার হবে, কত নাম্বার ছিল এটা, 3, ডিস্টেন্স গুডস। ইজিলি পেয়ে যাবেন, আর অনেক কিছু আপনি প্রথম লাইন পড়েই পেয়ে যাবেন, সবগুলো পাওয়া যায় না, প্রথম লাইন পড়েই অনেক কিছু আপনি পেয়ে যাবেন। 3 নম্বরে আমাদের এটা মিলে গেল, কেমন? একটু মনোযোগ দিয়ে পড়লে আপনি মিলে ফেলে দেবেন, ভাষায় বসে একা একা মিলে। 3 নম্বর হলো। এখন আমাদের আমাদের লিস্ট অফ হেডিং জিনিস হলো, আমাদের মোটামুটি আমাদের একটু দেখা হয়ে গেছে এক পলক। কারো যদি মেমোরি খুব শার্প থাকে, যে কি কি বিষয় সম্পর্কে লিস্ট অফ হেডিংস এ কথা বলছে, সে হয়তো মনে রাখতে পারবে, মনে রাখানোর সমস্যা নেই, না রাখতে পারলেও। তো আমার সিতে যাই, সি এর টপিক সেন্টেন্স কি বলছে, মেন আইডিয়া কি হতে পারে। The strong economic growth expected in countries which are candidates for entry to EU. তাহলে স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড, প্রত্যাশা করা যাচ্ছে যে খুবই একটা শক্তিশালী অর্থনৈতিক উন্নতি তাই যাচ্ছে, কোথায়, ইন কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেটস, এই যে ক্যান্ডিডেট মানে কি, পরীক্ষা দেবে, আইএলটিএস পরীক্ষা দেবে, কান্ট্রিজ আর ক্যান্ডিডেট কান্ট্রিজ, কান্ট্রিজ কি আইএলটিএস পরীক্ষা দেয়, তাহলে দেখা যাবে সে কোনো একটা দলে প্রবেশ করবে বা তার সময় কোনো কথা আছে, ফর এন্ট্রি, এই যে বলে দিচ্ছে ফর এন্ট্রি টু ইউ, ইউতে তাদের এন্ট্রি,
will also increase the transfer flows. তাহলে বলছে যে যে সমস্ত দেশ ইউ ব্লক, ইউ একটা ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, জানেন আপনারা, যদি সেই কান্ট্রিজ গুলা প্রত্যাশা করা যাচ্ছে যদি স্ট্রং ইকোনমিক গ্রোথ পেতে চাই, যারা ক্যান্ডিডেট হতে চায়, তাহলে ইউ এর কি করবে, ইকোনমি কি করবে, উন্নতি লাভ করবে। ইন পার্টিকুলার রোড হাউলেস ট্রাফিক, রোড হাউলেস মানে যেগুলো ওই যে মালামাল বহন করে, যে বড় বড় কার রোড হাউলেস ট্রাফিক। আচ্ছা, এক লাইন পরে আমরা মোটামুটি এক লাইন পরে বুঝে ফেলছি যে কিছু দেশ ইউ ব্লকে অ্যাড হতে চাচ্ছে বা তাদের মেম্বার কান্ট্রি হবে, এরকম একটা কথাবার্তা এই জায়গায় আছে, এটা আমরা বুঝতে পারতেছি। আর একটা লাইন পরে, এক লাইন পরে তো ইন 1998 যে টাইম দিস, ইন 1998 টাইম আপনাকে জিজ্ঞেস করছেন যে 1998 সালে কি হয়েছিল। সাম অফ দিস কান্ট্রিজ মানে কোনগুলো, যে দেশগুলো ইউএতে এন্ট্রি নিতে চায়, এই যে এন্ট্রি ফর এন্ট্রি টু দিস কান্ট্রিজ already exported more than twice in their 1990 volumes. 98 সালে তারা যে পরিমাণ এক্সপোর্ট করতো দেশ থেকে অন্য দেশে পাঠাইতো, 90 সালের চেয়ে ডাবল। তাদের ইকোনমি ভালো। and imported more than 5 times, 5 times দেশে যেগুলো ইম্পোর্ট করতো সেটা 5 বেশি। তাহলে এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে যে আপনার ইউ, যারা ইউ কান্ট্রিতে অ্যাডমিশন নেবে তাদের ইকোনমির কথাবার্তা বলা আছে। তারা 98 সালে যে ধরনের এক্সপোর্ট করতো 90 সালের চেয়ে দ্বিগুণ ছিল, আর ইম্পোর্ট করতো সেটা 5 গুণ ছিল। তাদের অর্থনৈতিক অবস্থার কথা বলছে, এখানে অন্য কিছুই বলেন। টপিক সেন্টেন্স থেকে আমরা দুইটা সেন্টেন্স পড়ে দিকে উপরে আমরা কিছু পাই কিনা, ইউ ইউ কথা আছে কিনা, ট্রান্সপোর্ট মেথড নাই, ডিস্টেন্স গুরুত্ব আমাদের এটা ব্লক করে দিতে হবে। আপনার বাসায় যখন প্র্যাকটিস করবেন ব্লক করবেন, শেষ এটা নিয়ে আমাদের আর কোনো কথা ব্লক, ব্লক করবেন। তারপরে চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস না, কোনো কথা এনভায়রনমেন্টাল কস্ট নাই, ট্রান্সপোর্ট নাই, ট্রান্সপোর্ট রিব্যালেন্সের কথা নাই, রোড নেটওয়ার্ক কথা নাই, রেস্ট্রিক্টিং রোড ইউজ, চেঞ্জিং পলিসিস এই ট্রান্সপোর্ট ট্রেন্ডস, ট্রান্সপোর্টের ধরন ইন কান্ট্রিজ, কোন কান্ট্রিজ যারা ইউতে এডমিশন চায়, অ্যাওয়েটিং ইউ এডমিশন, যারা ইউতে যুক্ত হবে তাদের ট্রান্সপোর্ট ট্রেন্ড নিয়ে কথা বলা আছে। তারা কিভাবে, প্রথমেই বলা আছে candidates, countries which are candidates for entry to the EU will also increase transport costs. তাহলে আমাদের সিতে হলো 11, সিতে হলো 11। এভাবে আপনি বুঝে বুঝে করলে সবই হয়, ঠিক আছে। সিগেল 11, 11 আমরা একটু লাভ করব, 11 লাভ করে দেবো, 11 ভাবতেছি। এরপর আসুন ডি, ডিতে কি বলা আছে, পরে সি এর পরে ডি, ডি কি বলছে, হাউএভার, প্রথমে শুনেছি হাউএভার দিয়ে, তার মানে আগের কথার সাথে মিল থাকে না, আগের কথা যা বলছে তার বিপরীত কিছু বলছে। হাউএভার কমা দিছে এ নিউ ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি, নতুন উদ্যোগ উদ্যোগ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে বড় করবেন পরিবেশের ক্ষতি করা, ডেভেলপমেন্ট offers an opportunity for adapting the use common transport policy, একটা সুযোগ সাস্টেনেবল ডেভেলপমেন্টের, যে কমন ট্রান্সপোর্ট পলিসি আছে সেটা, আচ্ছা পলিসি নিয়ে কোনো কথা আছে কিনা, দেন বলছে দিস অবজেক্টিভ, কোন অবজেক্টিভ, এই যে নিউ ইম্পারেটিভ, এই অবজেক্টিভ, এই উদ্দেশ্য, ultimate উদ্দেশ্য, এগ্রিড বাই দ্য গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, একটা কাউন্সিলের কথা বলছে, একদম নাম তার চেঞ্জ হলো, has to be achieved by integrating environmental considerations. Yes, sustainable development, environmental considerations, তার মানে আপনি ট্রান্সপোর্ট সিস্টেম চেঞ্জ করবেন, আপনাকে এনভায়রনমেন্টাল
চিন্তা করা লাগবে, বিষয়গুলো চিন্তা করতে হবে। কিন্তু কমিউনিটি পলিসিস সেটাও বলছে পলিসিস। এখন আমরা কি এই 2-3 লাইন পরে পাবো অ্যান্সার। And shifting the balance change করবে between modes of transport lies at the heart of the strategy. তাদের এই প্রধান স্ট্র্যাটেজির কেন্দ্রে আছে যে তারা ট্রান্সপোর্টের মুড চেঞ্জ করে ফেলবে। আগে যে ট্রান্সপোর্ট গুলো চলতো তোমার সেই শিফটিং দ্য পলিসি চেঞ্জ করে ফেলবে। এই পর্যন্ত আসলাম, কারণ আমরা করেন করে ফেললাম, করে দিচ্ছি না এক লাইনে, লাইন পর্যন্ত এক লাইন। হ্যাঁ, না 2 লাইন, এই একটা লাইন, এই যে একটা লাইন, শেষ হয়েছে থেকে আমরা পাবো। আচ্ছা, তাহলে যা কথা বলছি কি নিউ ইম্পারেটিভ, নিউ উদ্যোগ যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফার্স অ্যান অপরচুনিটি নিউ কোনো ট্রান্সপোর্ট পলিসি আর অবজেক্টিভ গোথেনবার্গ ইনভেন্ট কাউন্সিল একটা সংগঠন আছে, তারা এই রোড ট্রান্সপোর্ট নিয়ে কাজ করে। তারা এনভায়রনমেন্টাল কনসিডারেশন নিতে চায় কমিউনিটি পলিসির সাথে। এই জন্য তারা ট্রান্সপোর্টের মূল ধরন চেঞ্জ করে ট্রান্সপোর্ট। ওকে, এটা পরে আমরা কিছু পাবো কিনা দেখি, হোটেল বাদ নিয়ে কোনো কথা বলা আছে কিনা। আমরা দেখি ফ্রেশ and important long term goal imperative meaning। আচ্ছা দেখি, changing for roads and improving the transport methods, road charging for charging, road জন্য চার্জের কথা বলা, talking all the steps necessary to change transport প্যাটার্নের কথা ডিরেক্টলি বলবো। হচ্ছে যে shifting the balance between modes of transport balance চেঞ্জ করবে, হ্যাঁ, চার্জিং রোডস, taking all steps, environmental cost, এটা একটা ট্র্যাপ হতে পারে। এনভায়রনমেন্টাল কস্ট, এদিকে কিন্তু এনভায়রনমেন্টাল কি কস্ট হবে বা কষ্টের কথা কিন্তু বলেনি, শুধু এনভায়রনমেন্টাল টার্মটা ব্যবহার করছে। ট্রান্সপোর্ট রিব্যালেন্স, লিড টু এসি ট্রান্সপোর্ট রিব্যালেন্স, এই ধরনের কোনো কথা এরকম আছে কি না। তারপরে প্লাস টু মেজর রুট নেটওয়ার্ক, রেস্ট্রিকশন রুট, তাহলে কি হয়ে যাবে, তার মানে আমাদের the ambitious object can only be fully achieved by 2022 টাইম দেওয়া, যে এত সময়ের ভিতরে এটা ফুললি অ্যাচিভ করতে হবে। যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা তারা উদ্যোগ নিচ্ছে, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যদি পরিবেশকে তারা চিন্তায় নেবে। বাট প্রপোজড মেজার্স আর nonetheless a first essential step towards a sustainable transport system which will ideally be in place in 30 years time, that is by 2040। তার মানে একটা বড় একটা প্ল্যান নিতেছে তারা। তারা যে এই প্ল্যানটা নিচ্ছে, গুটেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল বা একটা নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, এই জন্য তাদের একটা টাইম লাগবে, 30 ইয়ার্স টাইম। এই টাইমটা ইন্ডিকেশন, দেখি এখন আমাদের কোথাও টাইমটা, এই যে লং টার্ম গোল, লং টার্ম বলতে কি টাইম ইন্ডিকেশন 10 বছর 20 বছর ধরে এরকম। এখন তারা যে প্রজেক্টটা নিচ্ছে, প্রজেক্টটা ফুললি অ্যাচিভ বাই 2020, কিন্তু আরো অনেক কাজকর্ম আছে। বাটের পরে আছে পাওয়া যাবে কি, আরো কাজ আছে। এই কারণে বাটের পর আমাকে পড়া লাগবে, তার মানে এটা কিন্তু ফুল প্যাকেজ পড়া লাগছে। এই যে তাদের এই ইনিশিয়েটিভটা সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য, এই সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য তাদের এটা একটা 30 বছরের প্ল্যান, 30 ইয়ার্স টাইম অ্যান্ড দ্যাট ইজ 20। তার মানে এটা শুরু করে দিচ্ছি। এক, আপনার দিতে হবে আপনার ওয়ান, টি হবে ওয়ান। লং টার্ম একটা প্ল্যান গেছে তারা 20-30 বছর, তাই না? এটা আমরা ব্লক করে দেবো, আমাদের সহজ হয়ে যাবে। ব্লক করে দিলে আপনারা এত কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা যাবো কোথায়? এখন আমরা যাবো ইতে। ইতে কি বলছে, ইতে আমরা দেখি ইতে কি বলা আছে। 1998 এনার্জি কনজাম্পশন, এনার্জি কনজাম্পশন টাইম দিচ্ছে। টাইম সবসময় আমরা খেয়াল করবো। 1990 কি হচ্ছে,
এনার্জি কনজাম্পশন ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টর, যে এনার্জি কনজিউম করে, যে তেল পেট্রোল ডিজেল কনজিউম করে না, চলে কিভাবে যাবে, কনজিউম করে সেক্টর was to blame করা হয় 28% of emission of carbon dioxide, কার্বন ডাইঅক্সাইড এমিশনের জন্য ব্লেম করা হয়। টোটাল এমিশনের 28% আসে এই ট্রান্সপোর্টের, এই পেট্রোল ডিজেল পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। লিডিং গ্রিনহাউস গ্যাস, এই যে এনভায়রনমেন্টের কথা বলা না, কে লিডিং, এই যে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। According to the latest estimates, if nothing is done to reverse the traffic growth trend, অনুমান করছে carbon dioxide emission from transport can be expected to increase by 50% to 1,113 million tons by 2020. The estimation this is 20 সালের ভিতরে এই এমিশন 28 থেকে 50% এ পৌঁছাবে এবং কার্বন ডাইঅক্সাইড এমিট করবে 1,113 মিলিয়ন টন, compared with 739 billion tons recording in 90 সালে করছিল এমিশন, 90 সালে করছে। তাহলে আমরা এই পর্যন্ত পরে কি কোনো লিস্ট অফ হেডিংস মিলাতে পারবো? তার মানে এই জায়গায় কথা হলো ট্রান্সপোর্ট যে ফুয়েল ব্যবহার করে তার জন্য কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, তার জন্য 20% এমিশন হয়। তারপরে এস্টিমেট করছে, একটা লেটেস্ট এস্টিমেটস আছে, যদি আমরা এটাকে রিভার্স না করি, ট্রান্সপোর্টের এই ফুয়েল ব্যবহার যদি রিভার্স না করি